হ্যাঁ, 1 মিনিট দাও, wait a minute. Good afternoon, ma'am. হ্যাঁ, গুড আফটারনুন। আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? Yes, ma'am. Yes, ma'am. ওকে। Good afternoon, ma'am. হ্যাঁ, গুড আফটারনুন। আচ্ছা, আগের দিন আমরা যে ল্যাবটা করছিলাম সেই ল্যাবটাই আজকে এন্ড করবো জাস্ট। তো আমি একটু ওপর ওপর আগে যেগুলো করেছি একটু রিক্যাপ করে দিচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য টাইটেল, দ্যাট ইজ একটা স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট আমরা বার করবো উইথ দ্য হেল্প অফ হুকস ল। তো সেই জন্য আমি যেটা বলেছিলাম যে আমাদের জানতে হবে হোয়াট ইজ হুকস ল অ্যান্ড হোয়াট ইজ স্প্রিং কনস্ট্যান্ট। তো এইখানে আমরা দেখেছিলাম যে হুকস লর যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে কোনো একটা স্প্রিং যদি আমাদের বাই হ্যান্ড থাকে এবং সেটাকে যদি একটা স্মল ডিসপ্লেসমেন্ট দেয়া যায় অ্যালং এনি ডিরেকশন বাই অ্যাপ্লিকেশন অফ আ ফোর্স এফ, আর সেই স্মল ডিসপ্লেসমেন্টটা বা স্মল ডিফরমেশনটা যদি এক্স হয়, ভেরি স্মল ডিফরমেশন, তো তাহলে অ্যাকর্ডিং টু দ্য হুকস ল that applied force which is applied to deform the spring, that is F, should be proportional to the amount of small deformation, that is small x, যেটা আমরা small x দিয়ে ডিনোট করেছিলাম। তার মানে ইন প্লেন এন্ড সিম্পল ওয়ার্ডস যে আমি যদি কোনো একটা স্প্রিং এর উপর একটা স্মল ডিফরমেশন করি তাকে একটা কোনো ফোর্স অ্যাপ্লাই করে, তো দেখা যায় যে আমি যত অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করবো, মানে আমার ফোর্সটা যত বাড়তে থাকবে তত ডিফরমেশনটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। সিমিলারলি যদি আমরা ফোর্সটাকে রিমুভ করতে শুরু করি, তাহলে দেখা যাবে যে আফটার when I am removing the force, তো ওর যে ডিফরমেশনটা হয়েছিল সেই ডিফরমেশনটাও কিন্তু আস্তে আস্তে তখন কমতে শুরু করবে। দ্যাট ইজ F is proportional to x. এই এক্সটা আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ লিনিয়ার ডিফরমেশন অফ দ্য স্প্রিং। স্প্রিং কি সবাই জানো, স্প্রিংটাকে টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে, এই জিনিসগুলো আমরা সবাই জানি। সো দ্যাটস ওয়াই ইলাস্টিসিটির এই বেসিক জিনিসটা, দ্যাট ইজ স্প্রিং, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো। অ্যান্ড তার প্রপার্টিটা ডিপেন্ড করে মেনলি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের উপর। স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটা ডিপেন্ড করে কতটা ফোর্স অ্যাপ্লাই করলাম, কতটা ডিসপ্লেসড হলো, অবভিয়াসলি তার উপরে, এবং আরেকটা জিনিসের উপরে যেটা নাকি মেনলি ডিপেন্ড করে, দ্যাট ইজ দ্য মেটেরিয়াল অফ দ্য স্প্রিং, কোন মেটেরিয়াল আমরা ইউজ করছি। তো সেই কারণে দেখা যায় যে কোনো স্প্রিং এর ক্ষেত্রে হয়তো দেখা গেল স্প্রিং কনস্ট্যান্টটা খুব কম হলো, কোনো স্প্রিং এর ক্ষেত্রে বেশি হলো। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে দ্য কনফিগারেশন অফ দ্য স্প্রিং। স্প্রিংটা যদি বেশি স্পাইরাল অবস্থায় থাকে, বেশি মানে কি বলবো, একটা ছোট জায়গার মধ্যে যদি স্পাইরালটা অনেক নাম্বার অফ স্পাইরাল যদি বেশি থাকে, তাহলে তার যা স্প্রিং কনস্ট্যান্ট হবে। যদি একটা
অ্যামাউন্টের মধ্যে তার স্পাইরাল বাইন্ড গুলো যদি কম থাকে তাহলে কিন্তু তার স্প্রিং কনস্ট্যান্ট ডিফারেন্ট হবে। সো the spring constant depends on not only the material of the spring but also on the configuration of the spring. এইগুলো আমরা আগের দিন সমস্ত ডিটেইলে পড়েছিলাম। ওকে, তো এইবার আমরা এই যে যে এক্সপেরিমেন্ট আছে করব, দ্যাট ইজ ডিটারমাইনিং দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ আ স্প্রিং বাই হুকস ল, সেই এক্সপেরিমেন্টের করেসপন্ডিং থিওরিটার সম্বন্ধে আমরা একটু দেখি। থিওরি বলতে যে আমরা কি চিন্তা ভাবনা করে এই এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি। ওকে, তো সেখানে বলা হয়েছে যে যেটা আমরা একটু আগে যেটা ডিসকাস করলাম সেই কথার মধ্যেই থিওরি পার্টটা চলে আসছে, যে কোনো একটা বডি যদি থাকে তার উপর একটা যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তো সেই বডিটার শেপ বা সাইজ বা দুটোই চেঞ্জ হয়। দ্যাট ইজ ইন ওয়ান ওয়ার্ড উই ক্যান সে দ্যাট দ্য বডি হ্যাজ বিন ডিফর্মেশন। ডিফর্মেশন মানে যেটার বাংলা হচ্ছে বিকৃতি। বিকৃতি মানে কিন্তু শুধু যে জিনিসটা তোমার ধরো মানে কি বলবো, ধরো একটা আহ লম্বা একটা রড আছে, সেটাকে জাস্ট টুইস্ট করে দিলাম সেটাই যে বিকৃতি তা কিন্তু না। রডটা যে রয়েছে সেটাকে যদি আমি টেনে আরো লম্বা করি সেটাও কিন্তু বিকৃতি। বিকৃতি বিকৃতি কথাটার অর্থ, দ্যাট ইজ ডিফরমেশন কথাটার অর্থ হচ্ছে যে তার অরিজিনাল শেপ বা সাইজ বা দুটোই যখন চেঞ্জ হচ্ছে। তো আমরা এই জিনিসটা মোটামুটি জানি যে যদি একটা এক্সটার্নাল ফোর্স কোনো বডির উপর অ্যাপ্লাই করা হয় তো তার একটা ডিফরমেশন হয়। আচ্ছা, এবার ওই যে ডিফরমেশন হলো, আচ্ছা তোমাদের কালকে আমি ক্লাসে পোটেনশিয়াল এনার্জি পড়িয়েছিলাম না, সেখানেও স্প্রিং এর Yes, কথা এসেছিল, রাইট? যারা যারা কালকে ক্লাসে ছিলে, এবারে দেখো সেই যেটা আমরা পড়েছিলাম মানে পোটেনশিয়াল এনার্জির সোর্স বলতে আমরা যে স্প্রিংটা ডিফরমেশন এটসেট্রা যেগুলো পড়েছিলাম, সেইটার সাথে দেখো আজকের ল্যাবটায় আমরা এখন যে থিওরি পার্টটা পড়ছি কিছু কিছু কিন্তু কানেকশন আছে। কি কানেকশন? আমি কালকে কি বলেছিলাম, যে যখন আমরা কোনো বস্তুর উপরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, তার ডিফরমেশন হচ্ছে, দ্যাট ইজ আই এম ডুইং সাম ওয়ার্ক অন দ্য বডি। সেই ওয়ার্কটা কি হিসেবে বস্তুর মধ্যে সঞ্চিত থাকে? আমি যে ওয়ার্কডানটা করলাম বস্তুর উপর, সেটা বস্তুর ভেতরে কি হিসেবে, কোন শক্তি হিসেবে সঞ্চিত থাকে? potential energy. হ্যাঁ, কি বললে? Potential energy. পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে, রাইট? এইবারে সেই পোটেনশিয়াল এনার্জিটা বস্তুর মধ্যে সঞ্চিত আছে। সঞ্চিত থেকে সে কি করার চেষ্টা করবে? সে তো শুধু এনার্জিটা তো সঞ্চিত হয়ে থাকবে না, সে সেটাকে খরচা করার চেষ্টা করবে। খরচা করে সে কি করার চেষ্টা করবে না, তার আগের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসার চেষ্টা করবে, রাইট? তো যখনই সে তার ভেতরে যে স্টোর পোটেনশিয়াল এনার্জি রয়েছে সেটাকে ইউজ করে সে আগের শেপ অর সাইজে ফিরে আসার চেষ্টা করবে, দেন দেয়ার উইল অ্যারাইজ সাম ফোর্স উইদিন দ্যাট বডি। সেই ফোর্সটাকে আমরা কি ফোর্স বলি? যে ফোর্সটা বস্তুর মধ্যে তৈরি হচ্ছে ডিউ টু ইটস ডিফর্মেশন, সেই ফোর্সটাকে আমরা কি ফোর্স বলি? restoring force. সেই ফোর্সটার নাম হচ্ছে এক্স্যাক্টলি রেস্টোরিং ফোর্স, দিস ওয়ান। ওকে, রেস্টোরিং ফোর্স নামটা থেকে বোঝা যাচ্ছে যে রেস্টোর করছে, মানে তার আগের অবস্থাটাতে ও রেস্টোর করার মানে ফিরে আসার চেষ্টা করছে। তো এইখানে আমরা যেটা নাকি আগের দিন এই ল্যাবটা করতে গিয়ে বলেছিলাম যে রেস্টোরিং ফোর্স ইজ দ্য প্রপার্টি অফ দ্য বডি অ্যান্ড দ্য এক্সটার্নাল ফোর্স ইজ দ্য প্রপার্টি অফ দ্য এজেন্ট হুইচ ইজ অ্যাপ্লাইং ফোর্স অন দ্য বডি। তো এক্সটার্নাল যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু বস্তুর প্রপার্টি নয়, বস্তুর প্রপার্টি হচ্ছে রেস্টোরিং ফোর্স। তো তাহলে কালকের যে আমাদের পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট সেটার সাথে আজকের যে ল্যাবের যে থিওরিটা পড়াচ্ছি কিছুটা মিল পাওয়া গেল। ওকে, কালকে যেটা Yes, sir. বলেছিলাম যে সেটা থিওরিটিক্যালি বলেছিলাম এবং এখন সেটার আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, তো তাহলে Yes. দেখা যাচ্ছে সেই পোটেনশিয়াল এনার্জিটা খরচা করে সে আগের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসার জন্য তার ভেতরে একটা ফোর্স তৈরি হলো। দ্যাট ফোর্স ইজ দ্য প্রপার্টি অফ দ্য বডি
যেহেতু বডির ভেতরে নিজস্ব ফোর্স তৈরি হয়েছে, সেই ফোর্সটার নাম হচ্ছে রেস্টোরিং ফোর্স। আচ্ছা, সেই রেস্টোরিং ফোর্সটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্সের সাথে ইকুয়াল ম্যাগনিটিউডের হয়। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা শুরুই করেছিলাম যে যখন একটা স্মল ডিসপ্লেসমেন্টের জন্য একটা রিজনেবল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে অন দ্য বডি, যদি খুব বেশি অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড হতো তখন কিন্তু আমরা এই যে এখানে রেস্টোরিং ফোর্স যেটা নাকি আমরা কনসিডার করে নিয়েছি যে হ্যাভ দ্য ম্যাগনিটিউড ইকুয়াল অ্যান্ড সেম টু দ্য মানে অপোজিট ইন ডিরেকশন টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, সেটা কিন্তু আমরা তখন বলতে পারতাম। এই কারণেই কিন্তু এই যে স্মল ডিসপ্লেসমেন্টের জন্য এই পুরো এক্সপেরিমেন্টটা হচ্ছে, যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে এক্স ইজ ভেরি স্মল ধরে নেওয়া হয়েছে। তো এই হুকস ল ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য স্মল ডিফরমেশন। এই স্মল ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে যাতে নাকি এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়। তো দ্য রেস্টোরিং ফোর্স হ্যাজ বিন ডেভেলপ উইদিন দ্য বডি, সেটা কি করবে, তার চেঞ্জটাকে অপোজ করবে, মানে কি তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার ফলে কি হবে, আমি যখন অ্যাপ্লাইড ফোর্সটা সরিয়ে নিলাম বস্তু থেকে, বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসবে। এইবার ওই যে যে পরিমাণ এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করেছিলাম, তার ফলে একটা ছোট্ট অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হয়েছিল, যেটাকে নাকি আমরা এক্স দিয়ে ডিনোট করেছিলাম। And in the previous slide we had written that F is proportional to X according to the Hooke's law. এবং আমরা সেখানে দেখেছিলাম যে যখন আমরা প্রপোর্শনালিটি তখন সেখানে কি আসে, একটা কি কনস্ট্যান্ট আসে, proportionality constant. Ma'am, proportionality constant. F is proportional to X, proportionality constant, good. F is proportional to X, সেটাকে যখন আমরা ইকুয়ালি মানে যখন একটা ইকুয়েশনে লিখতে চাইছি, ইকুয়েশন মানে একটা ইকুয়াল সাইন থাকবে, তো যখন ইকুয়েশন ফর্মে লিখতে চাইছি তখন কি হচ্ছে, আমরা সেটাকে এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে ইকুয়ালিটি সাইন আনছি। দ্যাটস ওয়াই দেয়ার শুড কাম ইনটু অ্যাকাউন্ট আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে নাকি আমরা আগের স্লাইডে দেখেছিলাম কে দিয়ে ডিনোট করেছিলাম। ওকে, তো সেই কে এর এক্সপ্রেশনটাকে যদি আমরা লিখতে চাই, তো তাহলে আমরা দেখেছিলাম F ইজ ইকুয়ালস টু কে এক্স দাঁড়িয়েছিল, রাইট? তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হবে? ম্যাম ওটা স্প্রিং কনস্ট্যান্ট হবে, মানে যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে এটাকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলি, যেটার ওপর নাকি আমরা পুরো ব্যাপারটাকে কনসেন্ট্রেট করবো। আমরা স্প্রিং কনস্ট্যান্টটাকেই ডিটারমাইন করতে চাই, এটাই আমাদের এম অফ দ্য এক্সপেরিমেন্ট। তো আমি যেটা বলছি যে এফ ইজ ইকুয়ালস টু যদি কে এক্স হয়, তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হবে? এফ বাই এক্স। One. এফ বাই এক্স, ভেরি গুড। Oh, আচ্ছা। এফ ইজ ইকুয়ালস টু যদি কে এক্স হয়, যারা মুখে মুখে করতে পারছো না তারা লিখে নাও যে এফ ইজ ইকুয়ালস টু যদি কে এক্স হয়, তাহলে কে ইজ ইকুয়ালস টু কি হবে, এফ বাই এক্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো তাহলে আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি যে এই দেখো এখানে যেটা আমরা লিখেছি এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, সেখান থেকে আমরা পেয়েছিলাম এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। কে এটাকে তোমরা বলতে একটা স্পেশাল নাম আছে, দ্যাট ইজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তো অবশ্যই দ্যাট ইজ স্প্রিং কনস্ট্যান্ট, যেটা নাকি আমরা এই এক্সপেরিমেন্টে বার করতে চাইছি। তাহলে কে ইজ ইকুয়ালস টু দাঁড়াবে এফ বাই এক্স। ওকে, ঠিক আছে, তোমরা যেটা বলেছো। তাহলে দেখো এই কে ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এক্স, তার মানে আমরা কতটা ফোর্স দিচ্ছি আর কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটার রেশিওটা যদি বার করতে পারি, দেন রাইট। তো আমাদের কিন্তু এক্সপেরিমেন্টটার মোটো হচ্ছে এটা, যে আমরা একটু একটু করে ফোর্স দেবো, তার করেসপন্ডিং একটু একটু করে ডিসপ্লেসমেন্ট হবে। উই উইল মেজার দ্য ফোর্স অ্যান্ড দ্য করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড দেন উই উইল টেক দ্য রেশিও, অ্যান্ড thus we will find out the value of k. ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করব। আচ্ছা, তো তাহলে ওই কে ইজ ইকুয়ালস টু এফ বাই এম, সরি এফ বাই এক্স, এই এক্সপ্রেশনটা থেকে তাহলে আমরা কে এর করেসপন্ডিং যে ডেফিনেশন বলতে পারো, বা কেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই, বা কেটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা যদি বুঝতে চাই, তো আমরা এভাবে বলতে পারি যে স্প্রিং কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি দ্য রেস্টোরিং ফোর্স পার ইউনিট ইলংগেশন, তাই তো? কে ইজ ইকুয়ালস টু যদি এফ বাই এক্স হয়,
তাহলে দেখো যদি আমরা এক্সটাকে 1 করে নিই, মানে ইলংগেশনটাকে যদি ইউনিট করে নিই, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু এফ হয়। So from that point of view, we can say that the spring constant is the restoring force per unit elongation. Per unit elongation মানে এক্সটা যদি 1 বসিয়ে দাও তাহলে কি হবে, k is equals to f হবে। সেই কারণে বলছে যে per unit elongation in the spring constant is actually the amount of restoring force। ঠিক আছে, পার ইউনিট ইলংগেশনের জন্য যতটা ফোর্স দরকার, এই হচ্ছে মোদ্দা কথা। একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে, আমি সেটাকে 1 ইউনিট ইলংগেশন করতে চাই। এবার এই ইউনিটটা ইউ ক্যান টেক ইন, অবভিয়াসলি তুমি 1 মিটার ইলংগেশন বললে সেটা অনেকটা বড় ইলংগেশন হয়ে যাচ্ছে। আমি কিন্তু বরাবরই বলেছি যে ইলংগেশনটা কিন্তু ভেরি স্মল ইলংগেশন হতে হবে। তো কাজেই তোমরা যদি ভাবো যে ইউনিট ইলংগেশন মানে আমি যদি এসআইতে করতে চাই তাহলে 1 মিটার ইলংগেশন করতে হবে, নট লাইক দ্যাট। ইউনিট ইলংগেশন মানে তুমি যে কোনো ইউনিটে 1 ইউনিট ইলংগেশন, that may be 1 millimeter, that may be in, sorry, that may be in millimeter scale, that may be in centimeter scale, মানে একটু ছোট্ট ইলংগেশনের জন্য কতটা ফোর্স অ্যাপ্লাই, that is the amount of spring constant. ওকে, তো এই যে যেটা বললাম যে এটা স্প্রিং এর ইলাস্টিক প্রপার্টিটা শো করছে। আচ্ছা, তো তাহলে আমরা এবারে কিভাবে করব এই এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা সেটা আমরা একটু দেখি। কি বলেছে, to find the force constant of a spring, a hanger is to be attached to the free end of the spring, which is suspended from a rigid point support. আমি একটা ছবি দেখিয়েছিলাম যে একটা পয়েন্ট সাপোর্ট থেকে একটা স্প্রিং ঝুলছে। আগের দিন ছবিটা দেখিয়েছিলাম, একটা পয়েন্টেড সাপোর্ট রয়েছে, সেখান থেকে একটা স্প্রিং ঝুলছে। সেই স্প্রিং এর তলায় আমরা একটু একটু করে লোড দেব এবং তার করেসপন্ডিং ইলংগেশনটা কত হচ্ছে সেটা আমরা মাপতে থাকবো। একটা করে লোড চাপাবো, সে দ্য লোড ইজ স্মল ডাব্লু, তাহলে এই স্মল ডাব্লু লোডের জন্য কতটা ইলংগেশন হচ্ছে, দ্যাট ইজ এক্স। এইটা আমরা বিভিন্ন লোড চাপাতে চাপাতে যাব এবং তার করেসপন্ডিং ইলংগেশন গুলো মাপতে মাপতে যাব। আবার আমরা এই জিনিসটাই করব যখন আমরা লোডটাকে রিলিজ করব, দ্যাট ইজ এই যে ডাব্লু অ্যামাউন্ট অফ লোড, ধরো ফার্স্টে একটা ডাব্লু দিলাম, কতটা লোড হলো দেখলাম, তারপর আরেকটা অ্যামাউন্ট অফ ডাব্লু চাপালাম, কতটা লোড হলো দেখলাম, কতটা ইলংগেশন হলো দেখলাম। এইভাবে দেখতে দেখতে যেমন যাব, তারপর আমরা কি করব, মানে এরপরে পরবর্তী স্টেপটা আমাদের হবে যে ওই হ্যাঙ্গার থেকে ওয়েট গুলো একটা একটা করে কমাবো এবং তার করেসপন্ডিং ইলংগেশন গুলো দেব, and then we will find out the average elongation. ওকে, তারপরে আমরা কি করব, আমরা তাহলে কতটা ওয়েট অ্যাপ্লাই করেছি, ওয়েট মানেই ফোর্স আমরা জানি, তাই তো? ওয়েট মানে হচ্ছে m into g, that is mass into acceleration, that is force. তো তাহলে ওই ফোর্সের করেসপন্ডিং যে ইলংগেশন সেইগুলো আমরা একে একে যখন পেয়ে গেলাম বাই হ্যান্ড, এরপর আমাদের কাজ হচ্ছে একটা গ্রাফ প্লট করা এবং সেই গ্রাফের স্লোপ থেকে আমরা করেসপন্ডিং কে ভ্যালু মানে the value of the spring constant আমরা বার করব from any point। এইটার জন্য আমাদের যা যা অ্যাপারেটাস লাগবে আগের দিন বলেছিলাম, রিজিড স্ট্যান্ড লাগে, মিটার স্কেল থাকে, স্প্রিং লাগে, হ্যাঙ্গার লাগে, আর কিছু মানে যেটাকে আমরা এমনি প্লেন অ্যান্ড সিম্পল ভাষায় বাটখারা বলি, তো সেই ওয়েট গুলো আমাদের লাগে। এবার আমরা একটু এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা আগের দিন হয়ে গেছে, তবু একবার চালিয়ে নিই। আচ্ছা, প্রথমে কি করলাম, একটা রিজিড সাপোর্ট থেকে স্প্রিং ঝোলাতে হবে, তো আমরা প্রথমে কি করলাম, একটা রিজিড সাপোর্ট নিলাম, সেটার একটা এন্ড থেকে একটা স্প্রিং কে আমরা ঝুলিয়ে দিলাম, জাস্ট সাসপেন্ড করলাম। এইবারে কি করলাম, ওই স্প্রিংটার এন্ডে একটা পয়েন্টার থাকবে, ঠিক আছে? ফ্রি এন্ড অফ দ্য স্প্রিং এ একটা পয়েন্টার থাকবে আর একটা হুক থাকবে। পয়েন্টার কেন থাকবে না, যত ইলংগেশন হবে তত স্প্রিংটা আস্তে আস্তে লম্বা হতে থাকবে, তত পয়েন্টারটা আমি যদি একটা মিটার স্কেলের গায়ে লাগিয়ে রাখতে পারি, তো যত পয়েন্টারটা লম্বা হতে থাকবে তত আমরা দেখব যে মিটার স্কেলের গা বরাবর পয়েন্টারটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, and thus we can get the corresponding elongation for the particular amount of weight. আচ্ছা, এই হচ্ছে সেই সেটআপ।
দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা রিজিড স্ট্যান্ড। এই রিজিড স্ট্যান্ডের গায়ে আমরা একটা স্কেল লাগিয়ে দিয়েছি, মিটার স্কেল। এই রিজিড স্ট্যান্ডের একটা এন্ড থেকে দেখো এখানে একটা হুক আছে, সেই হুকটা থেকে আমরা এই স্প্রিংটা লাগিয়েছি। এই স্প্রিংটারই স্প্রিং কনস্ট্যান্ট আমরা বার করতে চাই। তো কি করলাম, এই স্প্রিংটার একটা এন্ডে আমরা একটা হুক লাগালাম, সেই হুকের এন্ডে একটা পয়েন্টার আছে। এই পয়েন্টারটা থেকেই বুঝতে পারছো যে এই পয়েন্টারটা এমন ভাবে লাগানো আছে যে এই যে হুকটাতে আমরা যেই একটা একটা করে ওয়েট লাগাবো, এই স্প্রিংটা কিন্তু আস্তে আস্তে নামতে থাকবে, এবং এই হুকটার সাথে যেহেতু এই পয়েন্টারটা অ্যাটাচড রয়েছে, যত আমরা ওয়েট ঝোলাবো তত স্প্রিংটা যত আস্তে আস্তে নামতে থাকবে, পয়েন্টারটাও আস্তে আস্তে নামতে থাকবে। যখন ধরো আমরা কোনো লোড দিইনি, অন দ্যাট কেস পয়েন্টারটা ধরো এখানে রয়েছে, সো দিস ইজ দ্য নো ইলংগেশন পজিশন। এরপরেই যেই আমরা একটা করে ওয়েট চাপাতে লাগবো, এখান থেকে ধরো এতটা পরিমাণ নামলো স্প্রিংটা, তাহলে ইলংগেশন কতটা হলো, এখান থেকে এতটা। আবার একটা ওয়েট দিলাম, তখন ধরো স্প্রিংটা এতটা নামলো, ইলংগেশনটা কতটা হলো, এইখান থেকে এইটুকু, কিন্তু একদম উপর থেকে এতটা নয় কিন্তু। Yes. বোঝা গেল ইলংগেশন কি জিনিস? আমি যখন ওয়েটটা দিচ্ছি, একটা ওয়েট দিয়েছি, তখন ধরো পয়েন্টটা ধরো এখানে তো 0 1 2 3 এরকম করে মানে মার্ক করা আছে। তো ধরো এখানে 0 1 2, দিস ইজ দ্য 2 পয়েন্ট। এই যে আমি রেড লাইটটা যেখানে দিয়েছি, এটা হচ্ছে পয়েন্ট 2। ঠিক আছে, তো আমি ধরো ফার্স্ট যখন লোডটা দিলাম তখন আমার পয়েন্টারটা নেমে দাঁড়ালো 2 তে। তারপরে ধরো যখন আমি লোডটা দিলাম তখন সেটা দাঁড়ালো 4 এ। তাহলে ফার্স্ট যখন আমি লোডটা চাপিয়েছি তখন আমার ইলংগেশন হয়েছে 2 সেন্টিমিটার। সেকেন্ড যখন লোডটা চাপিয়েছি তখন কিন্তু আমার ইলংগেশন 4 সেন্টিমিটার নয়, তখন কিন্তু 4 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2 সেন্টিমিটার। ওকে, সো ইলংগেশন ইজ দ্যাট অ্যামাউন্ট। এইবারে দেখা যাক কিভাবে আমরা এক্সপেরিমেন্টটা করতে পারি। আচ্ছা, হ্যাঙ্গার অফ নোন লোড ইজ হাং ফ্রম দ্য হুক। হুকটা থেকে একটা হ্যাঙ্গার ঝোলালাম। এইবার সেই হ্যাঙ্গার ঝোলানো অবস্থায় the corresponding reading we have noted. কোথা থেকে নোট করলাম সেটা আগে তোমাদের ছবিটা দেখে বুঝিয়ে দিলাম, যে ওই যে পয়েন্টারটা স্কেলের গায়ে যেখানে লেগে থাকবে, that should be the corresponding reading. ওকে, এই দেখো প্রথমে এই হ্যাঙ্গারটা ঝোলাবো এখান থেকে। দেখো, দেখতে পাচ্ছ জুম করে দেখানো আছে এখানে, পয়েন্টারটা এখানে গেছে। সো দিস ইজ দ্য রিডিং ফর দ্য নো লোড কন্ডিশন। এইবারে এই দেখো এখানে একটা 50 গ্রামের একটা আমাদের নোন লোডের হ্যাঙ্গার রয়েছে। দিস ইজ দ্য হ্যাঙ্গার। আমি কিন্তু প্রথমে নো লোড কন্ডিশন মানে কোনো হ্যাঙ্গারও দিইনি, দ্যাট ইজ কমপ্লিটলি নো লোড কন্ডিশন। এরপর আমরা হ্যাঙ্গার দিয়ে নো লোড কন্ডিশন দেখবো, মানে সেটাতে শুধু হ্যাঙ্গারের লোড থাকবে, আর কিছু কিন্তু থাকবে না। ওকে, দেখো দেখলে নেমে গেল কিছুটা পয়েন্টারটা। previously the pointer was in that position, now the pointer is in this position. সো আমরা যখনই লোডটা চাপালাম পয়েন্টারটা এখান থেকে এতটা নামলো। ওকে, আচ্ছা, তো এ দেখো জুম করে দেখালে এই হচ্ছে ব্যাপার। প্রথমে পয়েন্টারটা ছিল হচ্ছে যখন কোনো লোড চাপাইনি, অন দ্যাট কেস মানে যখন হ্যাঙ্গারও চাপাইনি, তখন পয়েন্টারটা এখানে ছিল, এখন এলো এখানে। কত এসছে মোটামুটি 1 পয়েন্ট কততে ম্যাম বলো তো 5। দেখে? 1.5. Almost চেক করে 1.5. দেখে বলো 1 পয়েন্ট কততে রয়েছে, ঠিক করে দেখে বলো। ম্যাম 2.5 হবে, কারণ ওখানে 0 সেন্টিমিটার ওখানে 1 ছিল। আহা, ওইটা দরকার নেই, আমি জাস্ট ওয়ান্টিং টু ফাইন্ড আউট দ্য রিডিংটা কত, মেজারমেন্ট চাইছি না। 1 2 3 4, এটা কিন্তু 1.4 এ আছে। আমি এটা দেখতে বললাম কেন না, তোমরা যেরকম ভাবে দেখবে সেইভাবে কিন্তু রিডিংটা পাবে। যখনই কোনো স্কেলের রিডিং পেতে চাইবে তখনই কিন্তু স্কেলটার সাথে চোখটাকে সোজাসুজি রাখবে, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রিডিং। ওপর থেকে যদি দেখো তোমরা ম্যাক্সিমামই যারা 5 দেখছো,
তারা কিন্তু ফোনটাকে নিচে রেখেছো, ওপর থেকে দেখছো, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ গট 1.4। চোখের সামনে রিডিং এর অংশটা রাখো, ইউ উইল গেট 1.4, নট 1.5। বোঝা গেল? এই Yes, ma'am. কারণে আমি Yes, ma'am. রিডিংটা, হ্যাঁ এই কারণেই আমি রিডিংটা জিজ্ঞেস করলাম। যখনই কোনো এক্সপেরিমেন্ট করবে মনে রাখবে এই চোখটা আমি কোথায় রাখছি তার উপরে কিন্তু অনেকটা রিডিং এর হেরফের হয়ে যায়। তো তোমাকে সবসময় যখনই তোমরা স্লাইড ক্যালিপার্সে যারা ধরো মানে এমনি তো আমরা পড়িয়েওছি, প্লাস যারা অফলাইনে ক্লাস করেছো তাদেরও দেখিয়েছি যে চোখের সামনে, চোখের সাথে পারপেন্ডিকুলারলি ধরতে হবে। একদম চোখ থেকে উপরে তুললে একরকম রিডিং পাবে, চোখ থেকে নিচে নামালে আরেক রকম রিডিং পাবে। তো কারেক্ট রিডিংটা কখন পাবে? যখন একদম চোখের সাথে সমান সমান রাখবে রিডিং এর জায়গাটা। ওকে, আচ্ছা। তো তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে দ্য রিডিং ইজ 1.4। আচ্ছা, তারপরে কি করলাম? আমরা একটা 50 গ্রাম স্লটেড ওয়েট ওই হ্যাঙ্গারের মধ্যে বসিয়ে দিলাম। তাহলে কি হবে? টোটাল ব্যাপারটা আবার নিচে দিকে নামবে। ঠিক আছে, এইবার আমরা রিডিংটা নেব। আমরা কোন রিডিংটা নেব? দেখো পয়েন্ট নাম্বার 7 এ যেটা লিখেছি, দ্য রিডিং অফ দ্য পয়েন্টার when লোডিং জিরো লোড ইজ রেকর্ডেড। জিরো লোডের রেসপেক্টে কিন্তু আমরা রিডিং গুলো নেব। ঠিক আছে, এটা আমি আগেও বললাম, আবার একবার রিপিট করছি। এইবার আমরা কি করব? শুধু মানে ঝুলিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু রিডিং নেব না, কারণ কারণ কি না, ওটা ইলংগেট হতে একটু টাইম নেয়। ঠিক আছে, দিয়ে আমরা কি করব? ওই লোডটা ঝুলিয়ে দিয়ে একটুখানি ওয়েট করব, দেন উই উইল গেট দ্য রিডিং। আচ্ছা, দিয়ে আমরা ওই জিরো লোডের এগেনস্টে রিডিংটা নেব। এইরকম আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। অন্তত ধরো গোটা চারেক লোডের ক্ষেত্রে আমরা এই প্রসেসটা রিপিট করতে থাকবো। একটা করে লোড চাপাবো, কিছুক্ষণ ওয়েট করব, দিয়ে জিরো লোডের এগেনস্টে আমরা রিডিংটা নেব। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা ঠিক একই প্রসেস করতে থাকবো। কিভাবে না, একটা একটা করে লোড আনলোড করব, একটা করে ওয়েট, স্লটেড ওয়েট মানে 50 গ্রাম করে যে ওয়েট, সেগুলো আমরা আনলোড করব, হ্যাঙ্গার থেকে নামাবো, একটুখানি ওয়েট করব, হ্যাঙ্গারটা কন্ট্রাকশন মানে স্প্রিংটা কন্ট্রাক্টেড হচ্ছে যতক্ষণে, সেই টাইমটুকু তাকে দেব, অ্যান্ড দেন উই উইল গেট দ্য করেসপন্ডিং এক্স, দ্যাট ইজ ডিফরমেশন কতটা হয়েছে, কিসের রেসপেক্টে নেব? জিরো লোডের রেসপেক্টে নেব। ওকে, এইরকম করতে করতে একদম ইনিশিয়াল কেসে যে যখন আমাদের শুধুমাত্র হ্যাঙ্গারটা ঝোলানো ছিল সেই অবস্থা অবধি যতক্ষণ না আসছে, আমরা এই লোডিং এবং আনলোডিং প্রসেসটা আস্তে আস্তে করতে থাকবো। প্রথমে সবকটা লোড করে নেবো, তারপরে একটা একটা করে আনলোড করবো। ওকে, আচ্ছা। এই দেখো, এই যে 50 গ্রাম লোড দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য 50 গ্রাম লোড। এরকম দেখতে হয় ছোট ছোট বাটখারাগুলো। আমরা এই লোডটাকে এটার উপরে চাপিয়ে দিলাম, এই হ্যাঙ্গারটা দিয়ে এইভাবে চাপিয়ে দিলাম। দেখছো, হ্যাঙ্গারটা নিজে যখন ছিল নিচে জাস্ট একটা চাকতি ছিল, তার উপরে আমি একটা লোড বসালাম, এই দাঁড়ালো জিনিসটা। ওকে, তারপর আরেকটা 50 গ্রাম নিলাম, আবার চাপালাম। দেখো, বোঝা যাচ্ছে? এইভাবে পরপর লোড গুলো চাপাচ্ছি এবং দেখো করেসপন্ডিং রিডিং গুলো বাড়তে বাড়তে যাচ্ছে। ওকে, আচ্ছা। এরপর এই জিনিসগুলো তোমরা আগের দিনই দেখে নিয়েছো, তো আমি আরেকবার জাস্ট তোমাদের শো করলাম। এইবার আমরা এই যে এক্সপেরিমেন্টটা করলাম এর করেসপন্ডিং যে ডেটা এবং অবজারভেশন সেইগুলো আমরা টেবিলে লিখবো, and then we will go to calculate the spring constant. This is the corresponding table. দেখো টেবিলের করেসপন্ডিং কি কি পার্ট আছে। ফার্স্টে লিখেছি দেখো মাস। ঠিক আছে, যে মাসগুলো আমরা চাপাবো সেটা আমরা দুভাবে লিখেছি, একটা গ্রামে লিখেছি, একটা কেজিতে লিখেছি। ঠিক আছে, কেন গ্রামে লিখেছি কেন কেজিতে লিখেছি বলতে পারবে? এনি আইডিয়া? একটা সিজিএস এ পাচ্ছি, একটা এসআই তে। হ্যাঁ, কিন্তু সিজিএস এসআই তে আলাদা আলাদা করে কেন করছি? ওকে, আমি বলে দিচ্ছি। আমরা বলেছি কি যে ভেরি স্মল ইলংগেশন আমরা নিচ্ছি। ঠিক আছে, তো কাজেই আমরা এখানে যে এক্সপেরিমেন্টটা তোমাদের ভার্চুয়ালি করেও দেখালাম, সেইখানে দেখেছো তোমরা যে
যে ডিফরমেশন গুলো হচ্ছে সেগুলো অল ইন সেন্টিমিটার, তাই তো? মিটারে ডিফরমেশন হচ্ছে না কিন্তু। তো এবারে আমরা আর এটাও তোমাদেরকে বলেছি যে আমরা সবসময় কোনো জিনিসের ফাইনাল রেজাল্ট পেতে ইচ্ছুক হই ইন এসআই ইউনিট। তো আমরা কিন্তু স্প্রিং কনস্ট্যান্টটা বার করতে চেষ্টা করব নিউটন পার মিটারে। নিউটন পার মিটার কেন ইউনিট হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট, ফোর্সের জন্য নিউটন, ডিসপ্লেসমেন্টের জন্য মিটার। তো আমরা পুরো ব্যাপারটা এই পুরো এক্সপেরিমেন্টেড রেজাল্টটা পেতে চাই হচ্ছে নিউটন পার মিটার উইচ ইজ ইন এসআই ইউনিট, ঠিক আছে? কিন্তু আমরা যে করেসপন্ডিং রিডিং গুলো পাচ্ছি সেগুলো তো এসআই তে পাওয়া সম্ভব না, মিটারে আমরা কি করে মাপবো? মানে সেটা তো ভেরি লং ইলংগেশন হয়ে যাবে, which is not result। তো সেই কারণে আমরা কিন্তু মেজারমেন্ট গুলো নেব হচ্ছে সিজিএস এ, দ্যাট ইজ সেন্টিমিটারে নেব। লোড গুলো যেগুলো দিচ্ছি অবশ্যই কেজিতে চাপাবো না, স্প্রিং ছিঁড়ে বেরিয়ে যাবে। তো আমরা ওজন গুলো নেব গ্রামে। তো গ্রাম সেন্টিমিটারে কিন্তু এক্সপেরিমেন্টটা হচ্ছে, বাট উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য রেজাল্ট ইন এসআই সিস্টেম। দ্যাটস ওয়াই কিন্তু আমরা দেখো প্রত্যেকটা যেগুলো আমরা মানে মাসই বলো বা ইলংগেশনই বলো, ফার্স্টে সিজিএস সিস্টেম লিখেছি অ্যান্ড দেন উই হ্যাভ কনভার্টেড ইট ইনটু এসআই সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, কি কি আছে তাহলে দেখো। প্রথমে মাস গেল গ্রামে কেজিতে, কেন বলে দিলাম। তারপরে আমরা করেসপন্ডিং লোডটা লিখবো। আমাদের শুধু মাস দিয়ে কাজ নেই, আমাদের এম ইন্টু জিটা দরকার, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্সটা দরকার। তো আমরা মাস পেয়ে গেছি, তাকে জি দিয়ে মাল্টিপ্লাই করলাম অ্যান্ড উই হ্যাভ গট দ্য ডিজায়ার্ড লোড। এইবার আমাদের দরকার কি পয়েন্টারের রিডিং, মানে এক্স গুলো, দ্যাট ইজ দ্য ডিফরমেশন গুলো। দেখো লোডিং এর জন্য আমি যে বললাম যে একবার লোডিং এর জন্য রিডিং নেব, একবার আনলোডিং এর জন্য রিডিং নেব, ঠিক আছে? ধরো 50 গ্রাম ফার্স্ট যে একটা রিডিং নিলাম যা এলো, আনলোডিং এর জন্য রিডিংটা আশা করি আমরা যে একদম সেরকমই আসবে, সামান্য একটু এদিক ওদিক হয়, হতেও পারে। দেন that's why we will go to this part, that is we will take the mean। লোডিং এর জন্য একবার, আনলোডিং এর জন্য একবার। বুঝতেই পারছো লোডিং করতে করতে তুমি 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম এই জিনিসগুলো পাবে। আবার আনলোড করতে করতেও কিন্তু 200 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম এইভাবে পেতে পেতে আসবে। যে রিডিং গুলো পাবে সেই রিডিং গুলো কি করবে, মিন নেবে। এখানে দুটো জিনিসের মিন নিচ্ছি, দ্যাটস ওয়াই দুটো জিনিসকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। বোঝা গেল মিনটা কেন আমরা ডিভাইডেড বাই 2 করেছি? ওকে, আমরা কিন্তু Yes, ma'am. মিনটা নিচ্ছি, এই দুটো কলামের মিন নিচ্ছি। টোটাল যতগুলো রিডিং তার মিন কিন্তু এখানে আমরা নিইনি, দ্যাটস ওয়াই এই দুটো কলামের রিডিং এর মিন নিচ্ছি, we have divided it by 2। আচ্ছা, এরপর এটা হচ্ছে যে পয়েন্টার রিডিং। এরপর আমরা মাপবো যে এক্সটেনশনটা কতটা হয়েছে, সেটা হচ্ছে জিরো লোডের রেসপেক্টে কতটা বেড়েছে, তাই তো? সেটা আমরা বললাম এক্সটেনশন। আচ্ছা, এবার এক্সটেনশনটা আমরা সেন্টিমিটারে পেয়েছি, আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে মিটারে, দ্যাটস ওয়াই উই হ্যাভ কনভার্টেড ইট ইনটু এসআই সিস্টেম। সো আমরা পরের কলামটা রেখেছি মিটার, তারপরে আমরা দেখো তাহলে সমস্ত জিনিস হাতে পেয়ে গেছি, এম ইন্টু জি পেয়েছি, এল পেয়েছি, দুটোকে ডিভাইড করে দিয়েছি, উই হ্যাভ গট দ্য স্প্রিং কনস্ট্যান্ট, যেটা নাকি আমাদের দরকার ছিল, মানে উই আর ইন্টারেস্টেড অন। আচ্ছা, এইবার দেখো প্রথমেই যেটা আমরা প্রথম যে রিডিংটা সেটা হচ্ছে দেখো W0, দ্যাট ইজ ডেড ওয়েট। ডেড ওয়েট মানে যখন আমরা কোনো ওয়েট দিইনি, যেটাকে আমরা জিরো ওয়েট বলি চলতি কথায়। তো জিরো ওয়েট, দ্যাটস ওয়াই লোডের জায়গায় আমরা জিরো লিখেছি। আচ্ছা, লোডিং এর সময় আমরা যে রিডিংটা পেয়েছি দ্যাট ইজ 1.5, ঠিক আছে? আচ্ছা, আনলোডিংটা আমরা একটু পরে বলছি। এরপরে আমরা নেক্সট যেটা করেছি, ওই ডেড ওয়েট যেটা, মানে ধরো আমরা যেটাকে বললাম যে জাস্ট উই হ্যাভ জাস্ট পুট অন দ্য হ্যাঙ্গার্স, সেই ওয়েটটা যেটা, সেই ওয়েটটার সাথে আমরা যোগ করেছি হচ্ছে আরো 50 গ্রাম, ঠিক আছে? সেই 50 গ্রাম যোগ করার পরে পয়েন্টারটা কিছুটা নিচে নেমেছে, পয়েন্টারের রিডিংটা আমরা ধরলাম যে করেসপন্ডিং রিডিং হচ্ছে 2.9, ঠিক আছে? এগুলো কিন্তু যখন আমরা লোডিং করতে করতে যাচ্ছি,
আচ্ছা, শুধু এই 2.9 এর দিকে তাকাও, তাহলে আমরা এখানে 2.9 পেয়েছি পয়েন্টার রিডিং। এক্সটেনশনটা কত হলো তাহলে? ডেড লোড, সেটার রেসপেক্টে এতটা লম্বা হয়েছে, 2.9 হয়েছে, তাহলে এক্সটেনশনটা হবে 2.9 মাইনাস 1.5। এই জায়গাটা বোঝা গেছে এক্সটেনশনটা কি করে 1.4 হলো? Yes, ma'am. প্রত্যেকের ক্লিয়ার এক্সটেনশনটা কি করে 1.4 হলো? আমরা একটা লোড দিলাম, সেই লোডের এগেনস্টে আমরা পয়েন্টার রিডিং নিলাম, সেই পয়েন্টার রিডিংটা জিরো লোডের রেসপেক্টে কতটা চেঞ্জ করেছে, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ এক্সটেনশন। ঠিক আছে, আবার সেই এক্সটেনশনটা আমরা মিটারে কনভার্ট করলাম। ওকে, আচ্ছা, এর পরে আমরা আবার 100 চাপালাম, আবার একটা রিডিং পেলাম, আবার কিন্তু সেটা আমরা দেখো এই জিরো রিডিং এর রেসপেক্টে মাইনাস করলাম। মানে আমাদের এই জিরো রিডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকবার আমরা যে রিডিংটা পাবো পয়েন্টার রিডিং, সেটা থেকে 1.5 মাইনাস করতে করতে যেতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। 100 গেল, আবার 150 গেল, একই জিনিস করছি দেখো। আচ্ছা, 200 দিলাম, একই জিনিস করছি। ওকে, আচ্ছা, এইবারে এইগুলো হচ্ছে যখন আমরা ওয়েট গুলো বাড়াতে বাড়াতে যাচ্ছি। এরপর যখন আমরা আনলোড করতে শুরু করলাম তখন কি করব? আনলোডিং এর জন্য এট ফার্স্ট কিন্তু আমরা উপরের রিডিংটা পাবো না। আমরা লোডিং এর সময় প্রথমে এই রিডিংটা পেলাম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। দাঁড়াও, হাইলাইটেড স্পট দিই। লোডিং এর সময় আমরা প্রথমে এই রিডিংটা, তারপরে এই রিডিংটা, তারপরে এই রিডিংটা, তারপরে এই রিডিংটা পেয়েছি। আনলোডিং এর সময় কিন্তু আমরা প্রথমে এই রিডিংটা পাবো, তারপরে এটা পাবো, তারপরে এটা পাবো, তারপরে এটা পাবো। তাই তো? এটা সবাই ক্লিয়ার? Yes, ma'am. ইয়েস ম্যাম, নিচ থেকে উপরে যাবে। নিচ থেকে উপরে যাবে, কারণ প্রথমে 200 ছিল, তার থেকে 50 কমালাম, 150 হলো, তারপর আরো 50 কমালাম, 100 হলো। তো এই রিডিং গুলো আমরা পাবো, করেসপন্ডিং রিডিংস। ঠিক আছে, আচ্ছা, তারপর তো মিন কিভাবে নিতে হয় বলেছি, এই দুটো যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, মিন নিয়েছি। এক্সটেনশন কিভাবে নিতে হয় বলেছি, এক্সটেনশন গুলো মিটারে কনভার্ট করেছি। তো তাহলে এক্সটেনশনকে মিটারে কনভার্ট করেছি, লোড পেয়ে গেছি, দুটোকে ডিভাইড করলে কি পেয়ে যাবো? স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, Yes, ma'am. তাহলে দেখো প্রত্যেকটা করেসপন্ডিং স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু আমি পেয়ে গেছি। এবার এটা খুব ভালো করে এক্সপেরিমেন্ট করলে প্রত্যেকটা স্প্রিং কনস্ট্যান্টই সেম আসবে। আদারওয়াইজ বুঝতেই পারছো সামান্য একটু হয়তো ডিফার করবে, কিন্তু দ্যাট শুড বি রাউন্ডেড অ্যাবাউট 35। হয়তো 34.99 এলো, 34.98 এলো, 35.01 এলো, এরকম টাইপের আসবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এরপর আমরা ওই যে পয়েন্টস গুলো পেলাম তার করেসপন্ডিং গ্রাফ প্লট করব। গ্রাফ প্লট করতে গেলে কি করি? প্রথমে দুটো অ্যাক্সিস কাটি। ঠিক আছে, এইরকম দেখতে একটা দুটো অ্যাক্সিস কাটি, একটা এক্স অ্যাক্সিস বরাবর থাকে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। ঠিক আছে, এদিকে একটা অ্যাক্সিস, এদিকে একটা অ্যাক্সিস, ভালো কথা। আচ্ছা, নেক্সট আমরা কি করি? এই অ্যাক্সিস গুলোতে কাকে কোনটা বসাবো সেই নামগুলো দিই, তাই তো? প্রথমে অ্যাক্সিস Yes, কেটে ma'am. নিই, তারপরে তাদের করেসপন্ডিং নামগুলো দিই, যে কোন অ্যাক্সিসটাতে কোন জিনিসটা বসবে। দেখো আমরা এক্স অ্যাক্সিস বরাবর লোড বসিয়েছি, ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সটেনশন বসিয়েছি। এইবার আমার প্রশ্ন, এটা কিন্তু শুধু এই গ্রাফের ক্ষেত্রে বলছি না, আমি ইন জেনারেল যে কোনো গ্রাফের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা করছি, যে দেখো আমি এক্স অ্যাক্সিস বরাবর লোড বসালাম, ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সটেনশন বসালাম, উল্টোটা কেন করলাম না? মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্সটেনশন, ওয়াই অ্যাক্সিস বরাবর লোডও তো বসাতে পারতাম, সেটা করলাম না কেন? ম্যাম, লোডটা আমাদের নোন জন্য। লোডটা নোন, আচ্ছা, গেছো মোটামুটি, ঠিকই বলেছো, কিন্তু আরেকটু ক্লিয়ারলি কেউ কিছু বলবে? ম্যাম আমরা বার করতে চাইছি ফোর্স ডিভাইডেড বাই যে ম্যাম, যেটা বের করবো সেটা কি সবসময় উপরে দেবো? না, গ্রাফ যখন, হ্যাঁ বলো, আর কেউ কিছু বলবে তো? ওকে, আচ্ছা, আমি বলছি তাহলে। দেখো
আমরা যখনই কোনো গ্রাফ ড্র করি আমরা কিন্তু ইচ্ছা মতো এক্স অ্যাক্সিসে যাকে হোক ওয়াই অ্যাক্সিসে যাকে হোক প্লট করি না, এর একটা নিয়ম আছে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্লট করি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে। ঠিক আছে, এটা সব সময় মনে রাখবে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ অলওয়েজ প্লটেড অন দ্য এক্স অ্যাক্সিস। সে তুমি যে কোনো গ্রাফ প্লট করো, ম্যাথসে করো, ফিজিক্সে করো, কেমিস্ট্রিতে করো, মেকানিক্সে করো, যে কোনো জায়গায় করো, এক্স অ্যাক্সিস বরাবর যে ডেটাগুলো বসে, দ্যাট ইজ যে ফিজিক্যাল এন্টিটিটা আমরা যে ফিজিক্যাল এন্টিটির করেসপন্ডিং ডেটা আমরা বসাবো, দ্যাট ফিজিক্যাল এন্টিটি শুড বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ওয়াই অ্যাক্সিসে যেটা বসবে that should I'm be dependent the of dependent X. variable, dependent on x. Very good. That is the dependent variable and this variable depends on this part. সব সময় এটা হবে। তোমরা মনে করে দেখো যে কোনো গ্রাফ এখনো অব্দি টিল ডেট যা যা করেছো সব কিন্তু এই ফান্ডার উপর বেসড, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এইদিকে থাকে ইন্ডিপেন্ডেন্ট, এদিকে থাকে ডিপেন্ডেন্ট। আমরা ধরো যখন নর্মাল যে গ্রাফ প্লট করি এক্স ভার্সেস ওয়াই বা ওয়াই ভার্সেস এক্স, হোয়াটএভার যেটা তুমি বলো না কেন, আমরা দেখো এইদিকে ওয়াই দিই এদিকে এক্স দিই, আমরা যে করেসপন্ডিং যে ইকুয়েশনস গুলো বসাই সেইগুলো কিভাবে লিখি? ফর আ প্লেন অ্যান্ড সিম্পল ইকুয়েশন ধরে নাও ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। আমরা এটা জানি তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি কোনটা কি অত আমার জানার দরকার নেই, জাস্ট ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, দ্যাট ইজ আ ইকুয়েশন। কিংবা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস Yes, সি ma'am. দরকার নেই, ধরো আমরা এরকম টাইপের একটা ইকুয়েশন বলছি যে ওয়াই ইজ ইকুয়ালস টু ধরো 2x+3। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা লিখলাম এটা কিরকম ভাবে লিখলাম, y ইজ ইকুয়ালস টু এটা প্লাস এটা। তার মানে কি y এটা ইজ x এর উপর ডিপেন্ডেন্ট অন ডিপেন্ড 2x প্লাস। এক্স্যাক্টলি, আমরা কিন্তু x এর ভ্যালু বসালে তবে y এর ভ্যালু পাবো। ওই যে তোমাদের বলেছিলাম না যে আমরা যাকে বার করতে চাই তাকে বাঁদিকে রাখি, মনে আছে? ইউনিট ডাইমেনশন বার করার সময় বা যে কোনো জিনিস বার করার সময় বলেছিলাম Yes, যে ma'am. Yes, এন্টিটি ma'am. থেকে আমরা বার করতে চাই সেটা আমরা সোললি সেটাকে আমরা আলাদা করে নিয়ে বাঁদিকে রাখি, বাকি জিনিসপত্রগুলো ডান দিকে থাকে। তার কারণটা হচ্ছে এটা, যাকে বার করতে চাই সেটা লেফট হ্যান্ডে থাকে, মানে দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট ওয়ান, এন্ড ডিপেন্ডেন্ট অন হুইচ এন্টিটিস, যেগুলো নাকি সব ডান দিকে থাকে কোন ইকুয়েশনে ডান দিকে। বোঝা গেল? সেই কারণে কিন্তু আমরা ধরো এই যে y ইজ ইকুয়ালস টু 3x 2x প্লাস 3 বা এই যে 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 এক্সাম্পলটা দিলাম বা যে কোনো এক্সাম্পল তুমি ধরো, মানে ম্যাথস এর যে কোনো এক্সাম্পল বা যা হোক তোমরা যেগুলো বার করবে দেখবে সেইখানে সব সময় কিন্তু x টা থাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই আমরা x টাকে এই দিকে বসাই। ঠিক আছে, ওটা ম্যাথস এর কনসেপ্ট যে x টাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরে নিই। যদি কখনো এরকম থাকতো যে এক্সটাকে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরতাম তাহলে কিন্তু আমাদের পুরো কনসেপ্টই উল্টে যেত, এক্সটা তখন এদিকে থাকতো ওয়াইটা এদিকে থাকতো। ঠিক আছে, তো এইটা কিন্তু সব সময় মাথায় রাখবে যে কোনো গ্রাফের ক্ষেত্রে এই দিকে বসবে ইন্ডিপেন্ডেন্ট, এই দিকে বসবে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা আমি আবার যখন আমি মানে বিভিন্ন আমাদের থিওরি ক্লাসেও তো প্রচুর গ্রাফ টাফ আসবে আর ল্যাবে তো আসবেই, তখন দেখবে প্রত্যেকটা এন্টিটিতে আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো যে কেন এ এদিকে কেন এ ওদিকে। ঠিক আছে, তখন যেন এই এক্সপ্লেনেশন গুলো তোমরা দিতে পারো। ওকে, তো তাহলে এবার তোমরা আমাকে বলতে পারো যে লোডটা ইন্ডিপেন্ডেন্ট আর এক্সটেনশনটা যে ডিপেন্ডেন্ট সেটা আমি বুঝলাম কি করে, কি করে বুঝলাম? ম্যাম কারণ কে লোড বলবে? চাপালেই তো এক্সটেনশনটা বাড়বে লোডটার উপর কমবে। ডিপেন্ড করে লেন্থটা বাড়ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা আমাদের কমন সেন্স, কমন সেন্সই বলে দিচ্ছে যে আমরা লোডটা চাপাচ্ছি তার ফলে এক্সটেনশনটা হচ্ছে, এক্সটেনশনটা হচ্ছে বলে লোডটা চাপাচ্ছি না কিন্তু, তাই তো? আমরা লোডটা চাপাচ্ছি তার ফলে এক্সটেনশনটা হচ্ছে, দ্যাটস ওয়াই লোডটা চাপাচ্ছি আমি বাই হ্যান্ড নিজের ইচ্ছা মতো চাপাচ্ছি, সো দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্সটেনশনটা হচ্ছে লোডের উপর ভিত্তি করে, দ্যাটস ওয়াই এক্সটেনশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাই লোডটাকে এদিকে বসালাম, এক্সটেনশনটাকে এদিকে বসালাম। ক্লিয়ার টু এভরিবডি? সবার Yes, ক্লিয়ার ma'am. হচ্ছে? ওকে, এই জিনিসটা কিন্তু একটা গ্রাফ আঁকার ক্রুশিয়াল স্টেপ, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। ওকে, দেখো আমরা কিন্তু করেসপন্ডিং গ্রাফ মানে যে প্লট
গুলো, যে পয়েন্টস গুলো আমরা পেয়েছি ওই যে আগের টেবিলটাতে যে প্লট গুলো পেয়েছি, দ্যাট ইজ লোড ভার্সেস এক্সটেনশন। তো সেটা আমরা প্লট করেছি এখানে 150, 200, 250 এগুলো পাওয়ার পরে আমরা কি করব, এর করেসপন্ডিং গ্রাফ আঁকবো। এই পয়েন্ট গুলো টেন্ডেন্সি থেকে বোঝা যাচ্ছে যে দিস ইজ আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ছাড়া আর কিছু মনে হচ্ছে কি এটাকে? একদমই মনে হচ্ছে না, তাই তো? না সো দিস ইজ আ স্ট্রেট লাইন, অ্যান্ড সেটা শুধু স্ট্রেট লাইন নয়, তার আবার আরেকখানা ব্যাপার আছে, স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। এই সবকটাকে যদি তুমি জয়েন করে দাও দেখবে দিস শুড বি আ স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। কেউ কিছু বলছো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। অ্যাকচুয়ালি সোহাগ বললো কি অরিজিন থেকে যাচ্ছে, ওটাই বললো হয়তো। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো। এটা দিস শুড বি আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তো আমরা এরকম একটা গ্রাফ পেলাম, কেন পেলাম, কি পেলাম, বুঝতে পেরেছো? কারোর কোনো প্রশ্ন নেই আশা করি। ওকে, এইবার আমরা কি করলাম দেখো, উই আর ড্রয়িং আ স্লোপ। স্লোপ কিভাবে ড্র করতে হয় দেখো, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন টানবো, এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন টানবো। কোথায় টানবো? এই যে গ্রাফটা এঁকেছি এই গ্রাফটার উপর যে কোনো পয়েন্টে। ঠিক আছে, এইটা যেহেতু একটা স্ট্রেট লাইন, এই গ্রাফের যে কোনো পয়েন্টে আমি স্লোপ আঁকি না কেন, উই উইল গেট দ্য সেম স্লোপ। তো আমরা কি করেছি, এই পয়েন্টটাকে সেন্টার করে স্লোপটা এঁকেছি, এই পয়েন্টটাকে সেন্টার করে। সেই কারণে দেখো এই পয়েন্টটা সেন্টারে রয়েছে, এর থেকে মানে যতটা উপরে ওয়াই রয়েছে ঠিক নিচেও দেখো ততটাই এক্সটেন্ডেড হয়েছে, অ্যান্ড ফর দিস পার্ট। তো আমরা একটা স্লোপ আঁকলাম। এটা মনে রাখবে, যে পয়েন্টকে সেন্টার করে আমরা স্লোপ আঁকি সেই পয়েন্টটাকে চেষ্টা করব মাঝখানে রাখার, দিয়ে একটা ওয়াই টানবো, এক্স টানবো, ওয়াই এর করেসপন্ডিং মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা কাট আউট নেবো, একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল কাট আউট নেবো। এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে হয়েছে, এটা যদি কার্ভ লাইন হতো তাহলেও আমরা তাই করতাম। যে পয়েন্টটার করেসপন্ডিং স্লোপ টানবো সেই পয়েন্টটাকে মিডলে রেখে আমরা একটা ওয়াই কাট আউট নেবো, একটা এক্স কাট আউট নেবো। দিস ইজ দ্য প্রসেস অফ ড্রয়িং আ স্লোপ। ঠিক আছে, আচ্ছা এইবার কি করলাম, স্লোপ তো আঁকা হয়ে গেল। তাহলে আমাকে বলো তো, এই যে স্লোপটা, এই স্লোপের এই পার্টটুকু দ্যাট ইজ ওয়াই কাট আউটটা আমাকে কি দেবে, কোন ভ্যালুটা দেবে? এক্সটেনশন ভ্যালু। এক্সটেনশন অ্যারাউন্ড দিস পয়েন্ট। এই পয়েন্টের অ্যারাউন্ডে এক্সটেনশন কত হয়েছে, whereas এক্স কাট আউটটা কি দেবে? ম্যাম লোড দেবে, লোডের ভ্যালু। ফোর্স। মানে এই পয়েন্টটার, হ্যাঁ ফোর্স, বা এই ক্ষেত্রে হচ্ছে লোড। তো এই পয়েন্টটার অ্যারাউন্ডে আমি ঠিক কতটা লোড দিয়েছি, দ্যাট ইজ দিস ওয়ান, তার সেই লোডটা দেওয়ার ফলে কতটা এক্সটেনশন হয়েছে। এইটা হচ্ছে একটা স্লোপের আলটিমেট বক্তব্য। ঠিক আছে, স্লোপ মানেই হচ্ছে আমি এইখানে কতটা অ্যাপ্লাই করেছি তার ফলে এইখানে কতটা পেয়েছি। আমি এইখানে যদি এইটুকু অ্যাপ্লাই করে থাকি তাহলে এইখানে কতটা পেয়েছি, অ্যারাউন্ড হুইচ পয়েন্ট, অ্যারাউন্ড দিস পয়েন্ট, মানে যে পয়েন্টের অ্যারাউন্ডে আমি স্লোপ কাটছি। ওকে, তো তাহলে দেখো আমি এইখান থেকে কি পেলাম, এইখান থেকে তাহলে আমি লোডটা পেয়ে গেলাম, আর এখান থেকে তার করেসপন্ডিং এক্সটেনশনটা পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের এই লোড আর এক্সটেনশনের যে রেশিওটা নেব, আমি এই পয়েন্টগুলোকে একটা নাম দিয়ে দিলাম, দেখো এ বি, আর এখানে হচ্ছে বিসি। তো এ বিটা দিচ্ছে আমাকে অ্যামাউন্ট অফ লোড অ্যারাউন্ড দিস পয়েন্ট, বিসি টা দিচ্ছে amount of extension for that amount of load, for the amount of load AB around the point, around this point, around this point. বোঝা গেল, বিসি হচ্ছে এবি অ্যামাউন্ট অফ লোড দেওয়ার ফলে এই পয়েন্টটার অ্যারাউন্ডে বিসি বাই এবি হবে। কতটা এক্সটেনশন হয়েছে। ওকে, তাহলে এবারে গ্রাফের স্লোপটা কি দাঁড়িয়ে গেল, স্লোপ মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাই তো? এখানে ওয়াই মানে হচ্ছে এটা, ইয়েস ম্যাম, বিসি বাই এবি। সরি এক্সটেনশন বাই লোড, ওয়াই তে আমরা এক্সটেনশন প্লট করেছি, এক্স এ আমরা লোড প্লট করেছি।
গুড। তাহলে স্লোপ হবে কি বিসি বাই এবি। বিসির করেসপন্ডিং লেন্থটা আমরা নাম দিয়েছি এল, এবির করেসপন্ডিং যে লোডটা তার নাম দিয়েছি আমি এমজি। এইবারে দেখো এই যে বি আর সি এ দুটো ভ্যালুই তো আমি জানি, বি আর সি এর অ্যামাউন্টটা আমরা জানি তো, কি করে জানি না ইয়েস আমরা ম্যাম, কারণ এই ওয়াই থেকে আমরা এই প্লট যে করছি গ্রাফটা, তো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যখন এমনি এখানে আমাদের কি বলে ডিভিশন গুলো লেখা নেই, তাই যদি ডিভিশন গুলো লেখা থাকতো তো আমরা এই ডিভিশন থেকে এইখানে যে ডিভিশন সেটা হচ্ছে সি এর ভ্যালু, এইখানে যে ডিভিশন থাকবে সেটা হচ্ছে বি এর ভ্যালু, দুটোকে মাইনাস করে নেবো, উই উইল গেট দ্য অ্যামাউন্ট বিসি। সিমিলারলি এইখানে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিভিশনটা থাকবে সেটা হচ্ছে এ এর ভ্যালু, এইখানে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিভিশনটা থাকবে সেটা হচ্ছে বি এর ভ্যালু, দুটোকে মাইনাস করে নেবো, উই উইল গেট দ্য অ্যামাউন্ট এবি, পুট করে দেবো অ্যান্ড উই উইল গেট দ্য রেজাল্ট। ঠিক আছে, তাহলে দেখো আমি যে স্লোপটা পেলাম সেটা হচ্ছে দিস অ্যামাউন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু এল বাই এমজি। আমার দরকার কি, আমার স্প্রিং কনস্ট্যান্ট দরকার। স্প্রিং কনস্ট্যান্টটা কি, মাস বাই লেন্থ, তো আমরা বার করেছি কিন্তু স্লোপ উইচ ইজ লেন্থ বাই মাস, এই মাস বলছি লেন্থ বাই ওজন, ওয়েট। আমরা যে স্লোপটা বার করেছি সেটা হচ্ছে লেন্থ বাই ওয়েট, মানে এক্সটেনশন বাই ওয়েট, কিন্তু আমার স্প্রিং কনস্ট্যান্ট দরকার যেটা নাকি ওয়েট বাই লেন্থ, এফ বাই এক্স, তাই তো? তো তাহলে আমরা স্প্রিং কনস্ট্যান্টটা কি করব, জাস্ট স্লোপটাকে উল্টে দিলেই পাবো, মানে ইনভার্স করে নিলেই পেয়ে যাবো। গট ইট? তাহলে ma'am. আমার স্প্রিং ইয়েস কনস্ট্যান্টটা ম্যাম। দাঁড়িয়ে গেল k is equals to 1 by slope, এই স্লোপের ভ্যালুটা আমি বসিয়ে দিলাম এন্ড দেখো we have calculated it from the graph at any point as 35.002 নিউটন পার মিটার। আমরা দেখো যখন এমনি ক্যালকুলেশন করেছিলাম এক্সপেরিমেন্ট করে উইদাউট প্লটিং দ্য গ্রাফ, তখন আমরা পেয়েছিলাম 35। তো এখানেও আমরা যা পেলাম বাই প্লটিং দ্য গ্রাফ, দ্যাট ইজ অলসো নিয়ার অ্যাবাউট 35। তাহলে আমাদের গ্রাফ মানে যে কোনো পয়েন্টে আমরা যদি, মানে এটা থেকে আমরা কনক্লুড করতে পারি যে ইফ উই টেক এনি পয়েন্ট, এটা তো যে কোনো আরবিটারি পয়েন্টের অ্যাবাউটে আমরা স্লোপ নিয়েছি, দিস ইজ এনি আরবিটারি পয়েন্ট, তাহলে আমরা এইরকম আরবিটারি যে কোনো পয়েন্ট যদি নিই তার অ্যাবাউটেই কিন্তু স্প্রিং কনস্ট্যান্টটা বেরোবে নিয়ার অ্যাবাউট 35। তো তাহলে আমরা বলতে পারি যে ফর দিস স্প্রিং দ্য স্প্রিং কনস্ট্যান্ট ইজ নিয়ার অ্যাবাউট 35 নিউটন পার মিটার। You have to mention the unit. Okay, এবার আমরা এই এক্সপেরিমেন্টের করেসপন্ডিং কয়েকটা প্রিকশন দেখি যে কোন কোনগুলো মেনে চলতেই হবে আমাদের। দেখো, লোডিং অ্যান্ড আনলোডিং অফ ওয়েট মাস্ট বি ডান জেন্টলি। দুমদাম লোড চাপালে তাহলে কিন্তু স্প্রিং উল্টো পাল্টা ভ্যালু দেবে এবং স্প্রিংটা একটু নষ্টও হয়ে যেতে পারে। আস্তে আস্তে লোড চাপাতে হবে, আস্তে আস্তে লোড তুলতে হবে। আচ্ছা, loads should hang freely so that it remains vertical. লোডটাকে ফ্রিলি ঝুলতে হবে, যদি কোথাও কোনো সাপোর্টে আটকে ফাটকে যায় তাহলে কিন্তু আমি প্রপার লোডটা পাবো না। আচ্ছা, নাম্বার 3, আফটার অ্যাডিং অর রিমুভিং দ্য স্লটেড ওয়েট অন দ্য হ্যাঙ্গার, ওয়েট ফর সাম টাইম, যেটা আমি বললাম before nothing the position of the pointer on the scale, because the spring takes time to attain the equilibrium position. তুমি লোডটা চাপালে সঙ্গে সঙ্গে স্প্রিংটা করে লম্বা হয়ে গিয়ে যেখানে দাঁড়াবার সেখানে দাঁড়িয়ে পড়লো, তা কিন্তু হয় না, ওকে একটুখানি টাইম দিতে ইয়েস হয় ম্যাম। ওর মানে এই প্রপার্টিটা শো করার জন্য। সো ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম বোথ ফর লোডিং অ্যান্ড আনলোডিং। আচ্ছা, রিডিং শুড বি নোটেড অনলি ওয়েন টিপ অফ দ্য পয়েন্টার কামস টু রেস্ট। পয়েন্টারটা দেখবে একটু ওঠানামা করতে করতে আস্তে আস্তে রেস্টে আসবে, যতক্ষণ না রেস্টে আসছে আমি তাড়াহুড়ো করে নিয়ে নিলাম রিডিং, ভুলভাল রিডিং দেবে। পয়েন্টার টিপ শুড নট টাচ দ্য স্কেল সারফেস। পয়েন্টার টিপটা কিন্তু দেখেছো নিশ্চয়ই যে আবার যখন ল্যাবে যাবে তখন ভালো করে দেখতে পাবে যে পয়েন্টারের টিপটা কিন্তু স্কেলের সারফেসটাকে কখনো টাচ করবে না। যদি টাচ করে তাহলে কিন্তু মানে আমি যে কারণে বললাম যে লোডটাকেও ফ্রিলি ঝুলতে দিতে হবে, না হলে কিন্তু লোডের এক্সাক্ট মাপটা পাওয়া যাবে না, হয়তো কিছু মিলিগ্রামের ডিফারেন্স হয়ে যেতে পারে। সিমিলারলি পয়েন্টারের কমে টিপটা যাবে যদি টাচ করে। হ্যাঁ, মানে দেয়ার শুড, বুঝতেই পারছো, দেয়ার শুড কাম সাম ফ্রিকশনাল ফোর্স, মানে একটা ফ্রিকশনের জন্য কমে যদি যাবে। আরেকটা, হ্যাঁ একটা যদি আরেকটা গায়ে লেগে থাকে তাহলে তো ও কিছুটা বাধা দিয়ে দেবে, তো সামান্য কয়েক মিলিমিটার হলেও হয়তো তখন দেখা গেল যে রিডিংটা কমে গেল।
ওকে, আচ্ছা, লোডিং শুড নট বি বিয়ন্ড ইলাস্টিক লিমিট। এমন লোড চাপালে না যে একেবারে ইলাস্টিক লিমিট ছাড়িয়ে গিয়ে স্প্রিং ওই যে লম্বা হলো তো লম্বাই হয়ে থাকলো, তা নয়। এটা নিয়ে আমরা ফার্স্ট দিনই আলোচনা করেছিলাম, তাই তো, যে আমাদের ম্যাম তার লোডিংটা জন্য তো লোডিং যে মাপটা পাবো আর যেটা আনলোডিং মাপ সবসময় তো এক হতে হবে। এক্স্যাক্টলি, আমরা যদি ইলাস্টিক লিমিট ক্রস করে চলে যাই তাহলে তো স্প্রিং এর স্প্রিং প্রপার্টিটাই থাকবে না, কে এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। এবং তুমি যেটা Yes. বললে সেটাও অবভিয়াস, খুব মানে দরকারি, যে যদি সে এমনি ডিফর্ম মানে পার্মানেন্ট ডিফর্মেশন তার হয়ে যায় তাহলে আনলোডিং এর সময় তো আমি সেই রিডিংটাই পাবো না, মানে স্প্রিংটাই নষ্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, দ্য সাপোর্ট শুড বি রিজিড। অবভিয়াসলি তুমি লোড টাঙালে যদি সাপোর্টটাও নেমে আসে তাহলে তো তুমি ঠিকঠাক রিডিং পাবে না, সো দ্য সাপোর্ট শুড বি রিজিড। ইচ অফ দ্য স্লটেড ওয়েট শুড বি কারেক্ট। মানে ধরো একটা 50 মানে আরেকটা এক্সাক্ট 50 লোড তো পাওয়া যায় না। ধরো কোনোটা 50 হলো, আরেকটা লোড যেটা তুমি দিলে সেটা হয়তো 50.01 হলো, কিংবা খুব বেশি হলে হয়তো 50.1ও হলো, সেটাও হয়তো অ্যাকসেপ্টেড হবে। কিন্তু যদি একটা 50 হলো আরেকটা 50.5 হলো, ডিফারেন্ট হয়ে যাবে কিন্তু। মানে মোটামুটি যেন স্লটেড ওয়েট গুলো 50-এরই কাছাকাছি থাকে, না হলে কিন্তু বুঝতেই পারছো কি হবে। আমরা যেটাকে ভাবছি m ইজ ইকুয়ালস টু 50, সেটা তো m ইজ ইকুয়ালস টু 50 হবে না, সেটা m ইজ ইকুয়ালস টু দাঁড়িয়ে আছে হয়তো 50 পয়েন্ট সামথিং। কিন্তু আমরা যখন mg এর ভ্যালুটা বসাবো আমরা কিন্তু 50 ধরেই বসাবো, তার ফলে হবে কি k এর ভ্যালুটা ভুলভাল আসবে। ওকে, সো দিজ আর দ্য প্রিকশনস। এইগুলো প্রিকশনস গুলো খুব বেসিক, মানে নিজেদের কমন সেন্স দিয়ে বুঝতে পারছো তো। দিস প্রিকশন শুড বি টেকেন, এবং তারপরে তুমি যদি এক্সপেরিমেন্টটা করো ইউ উইল গেট দ্য ওয়েল এনাফ রেজাল্টস। ওকে, তো চলো এই অবধি আমাদের এক্সপেরিমেন্ট 5টা তাহলে আজকে শেষ হয়ে গেল। ওকে, বুঝতে পারলে এবারে তোমাদের Okay, হাতে ma'am. কলমে যেদিন তোমরা কলেজে আসবে সেদিন আমরা দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। ওকে, আচ্ছা, আর থ্যাংক কারোর ইউ কোনো ম্যাম। কোয়েরি আছে? কারোর কোনো কোয়েরি আছে? আই থিঙ্ক নো। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বলছি ওই যে স্লোপটা যেটা আপনি দেখালেন না, ওই স্লোপটা ওই পয়েন্ট গুলোতে না করে আমি কি ওর পাশে পয়েন্ট যে কোনো করতে পারি? ওই মিডলে ওই যে কোনো একটা পয়েন্ট রেখে ওটা কি পাশে মানে আগে বা পরে করা যেত, নাকি ওইখানেই করতে হয় হ্যাঁ, হ্যাঁ, পার্টিকুলার? হ্যাঁ। না না না, সেরকম কোনো ব্যাপার নেই, তুমি ওই স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টে করতে পারো। ওকে 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 ম্যাম, ওকে ম্যাম। হুম হুম হুম। আর কারোর কোনো কোয়েরি? No, ma'am. ওকে, ঠিক আছে। Thank you, ma'am. ওকে, থ্যাংক